নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছে ক্রস ফায়ার। দুয়ারে ভোট, নীলবাড়ির লড়াই আজ নজরে 21-এর ইশতেহার। ক্ষমতা ধরে রাখতে আজই নির্বাচনী ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস, যেখানে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলা রয়েছে। দুয়ারে সরকারের উপর জোর দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্ণনা করছেন এই ইশতেহারকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ইশতেহার বলে। অন্যদিকে 21শে মার্চ বিজেপি ইশতেহার প্রকাশ করতে চলেছে এবং সেই ইশতেহারের যে তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণের প্রতিশ্রুতি থাকছে ওই ইশতেহারে। এছাড়াও এসসি এসটি থেকে শুরু করে কৃষক, মৎস্যজীবী, শরণার্থী, মতুয়া, রাজবংশী, এই সব কটা ক্ষেত্রকে ধরার চেষ্টা। কার ইশতেহার এগিয়ে, কি বলছে রাজনৈতিক মহল, কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, এ নিয়ে আলোচনা করব আজকের ক্রস ফায়ারে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারি, সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন এবং সেখানে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, অর্থাৎ তার ইশতেহারে থাকছে যে প্রতি বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। শুনুন। এবং প্রতি বছর আমরা ঠিক করেছি দুয়ারে সরকার যে 4 মাস করে হবে বছরে। 2 মাস হচ্ছে আগস্ট সেপ্টেম্বর আর 2 মাস হচ্ছে নভেম্বর ডিসেম্বর। এবং দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের সব অভিযোগ সমস্যা সমাধান হয়ে যাবে, পাড়ায় পাড়ায় সমাধানের মতো। আমরা অনেক সমাধান করেছি, অনেক কাস্ট সার্টিফিকেট দিয়েছি দুয়ারের সরকার থেকে, অনেক স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি। সেই রকম আগামী দিন 10 আমার যে 10 কোটি মানুষের আমরা যে বিনা পয়সায় এখন খাদ্য দিচ্ছি। তিওয়ারি, যে নির্বাচনী ইশতেহার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ করতে দেখলাম আমরা, এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে দিদির 10 অঙ্গীকার, সব মিলিয়ে এই নির্বাচনী ইশতেহার সেটা যে ডেভেলপমেন্ট মাত্র 4% সুদে, কোনো গ্যারান্টার থাকবে না, সরকার গ্যারান্টার। এর পাশাপাশি আমি একটু অ্যাড করি যে বাংলার প্রতি পরিবারের ন্যূনতম আয় সুনিশ্চিত করতে জেনারেল ক্যাটাগরি তাদের 500 টাকা মাসে, অর্থাৎ বছরে 6000 টাকা, তপশিলি উপজাতিকে মাসে 1000 টাকা, অর্থাৎ বছরে 12,000 টাকা। তরুণ, হ্যাঁ সেটাই তো মৌপিয়াদি, এই সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কর্মসংস্থানের ক্ষমতা নেই, 10 বছরে একটা শিল্প আনতে পারলো না, একটা স্পেশাল ইকোনমিক জোন করতে পারলো না। এই মানে আমাদের রাজ্য আজকে 4 বছর 100 দিনের কাজে প্রথম, যেখানে মানুষের কাছে কাজ নেই। আর সেখানে দাঁড়িয়ে উনি আজকে এই কথাগুলো বলছেন। উনার ন্যূনতম যদি লজ্জা থাকতো উনি বলতেন যে কেন শিল্প আনতে পারেননি, উনি বলতেন মানুষের কর্মসংস্থান কেন হয়নি। আজকে হিউম্যানিটি ইন্ডেক্সে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে? পশ্চিমবঙ্গে খালি টাকা দেওয়া, খালি ভিখারি বানিয়ে দেওয়া। পশ্চিমবঙ্গের মানুষ ভিখারি নয়, তারা কর্মসংস্থান চায়, তারা 2 টাকা কেজি চাল চায় না, তারা 30 টাকা কেজি চাল কিনে খাওয়ার ক্ষমতা চায়। তরুণদের অভিযোগ যে শুধুমাত্র ভাতা অনুদান এই সবের ওপর কেন্দ্র করে এই নির্বাচনী ইশতেহার তৈরি হয়েছে। আপনার উত্তর? বিশ্বজিৎ দেব কি শুনতে পাচ্ছেন আমার কথা? না, বিশ্বজিৎ বাবুর কথা আমরা শুনতে পাচ্ছি না। ইনফ্যাক্ট আমি আবারও পরবর্তীকালে যাব বিশ্বজিৎ দেবের কাছে। তার আগে একটু আপনাদের শোনাবো যেটা আমি আগেও বলছিলাম যে বাংলার প্রতি পরিবারের ন্যূনতম আয় সুনিশ্চিত করতে সমস্ত পরিবারকে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি তাদের মাসে 500 টাকা, তপশিলি উপজাতিকে মাসে 1000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি থাকছে নির্বাচনী ইশতেহারে। শুনুন। এবার প্রথমবার বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব একটি নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল কাস্ট তারা পাবেন মাসে 500 টাকা করে, বার্ষিক 6000, আর তপশিলি জাতীয় উপজাতি পরিবারের প্রত্যেককে 1000 টাকা করে তার পরিবারকে দেওয়া হবে। অর্থাৎ একটা মাসিক একটা আয়, তার পকেট মানি যেটা বলতে পারেন, বা তার একটা নিজস্বতা
খাদ্য পাচ্ছে বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছে বিনা পয়সায়, শিক্ষা পাচ্ছে, কিন্তু অনেক সময় বাড়ির মেয়েদের হাতে একটা পয়সা না থাকলে অনেক সময় বিপদে আপদে অসুবিধে হয়। কাজে 6,000 টাকা করে বছরে জেনারেল ক্যাটাগরি এবং আদিবাসী, তপশিলি এবং সংখ্যালঘু যারা আছে তারা জেনারেল ক্যাটাগরিতে পাবে, এবং ওবিসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য এটা আমরা 12,000 করে দেবো। দেবের কাছে আমি যে প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম বিশ্বজিৎ বাবু, তরুণ জ্যোতি তিওয়ারিদের অভিযোগ যে আপনারা শুধুমাত্র অনুদান, ভাতা এই সমস্ত কিছুর উপর ভরসা করে এই নির্বাচনে ইশতেহার করছেন। উন্নয়নের কথা কোথায়? শিল্পের কথা কোথায়? কর্মসংস্থানের কথা কোথায়? বিশ্বজিৎ দেবের বক্তব্য আমরা আবারও শুনতে পাচ্ছি না। আমি যাব বিশ্বজিৎ দেবের কাছে, আমি একটু চলে আসবো ধ্রুবজ্যোতি চক্রবর্তীর কাছে। ধ্রুবজ্যোতি চক্রবর্তী, ধ্রুব, তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহার, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বর্ণনা করছেন ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ উন্নয়নমুখী ইশতেহার বলে, আপনাদের কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে, উনি উন্নয়ন বলতে দান খয়রাতি বোঝেন। 500 টাকা মাসে, যেখানে সর্ষের তেলের লিটার 200 হতে চলেছে, সেখানে উনি 500 টাকা দিয়ে বলছেন ন্যূনতম আয় সুনিশ্চিত করতে হবে। আসলে মানুষের পক্ষের ইশতেহার যা আমরা বলেছি, 21,000 টাকা ন্যূনতম মজুরি যাতে পায় কাজ করলে, সেটা গ্যারেন্টি করতে হবে, তাহলে গিয়ে মানুষের ন্যূনতম আয় পরিবারে নিশ্চিত হয়। তার কোনো উল্লেখ নেই। আর ক্রেডিট কার্ড বলছেন শিক্ষায়, কেন ক্রেডিট নিতে হবে আমাকে লেখাপড়া করার জন্য? এটাই তো পশ্চিমবাংলার ছাত্রদের প্রশ্ন হওয়া উচিত, যে আমি কেন লেখাপড়া করার জন্য ঋণ নেব, ধার নেব? কেন আমি পয়সা ছাড়া পড়তে পারবো না? প্রসেসটাই হচ্ছে এই, নীতিটাই হচ্ছে এই, যে তুমি ধার নিয়ে পয়সা ঢেলে পড়ো, তারপর শোধ করবে কিভাবে? উচ্চশিক্ষার ক্ষেত্রে এই এডুকেশন লোন তো সেটা আজকাল খুবই কমন একটা বিষয়। হ্যাঁ, সে তো ব্যাংক দেয়, বাজার দেয়, বাজার ঋণ দেয়, বাজার ঋণ দেয়, বাজার। সেখানে যদি সুরাহার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান যে সরকারি গ্যারান্টার থাকবে, কোনো গ্যারান্টার ছাড়া কম সুদে ছাত্র যুবদের জন্য 10 লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া যাবে, তাহলে সেটা তাদের জন্য সুরাহা নয়? ঘোষণা করছেন না কেন? কলেজ বানাচ্ছেন না কেন? কলকাতা শহরে কর্পোরেশনের 76টা স্কুল বন্ধ হয়ে গেছে, খবরের কাগজে বেরিয়েছে গত 1 বছরে। তার কি হবে? স্কুলে শিক্ষক নেই গত 10 বছর। এই যে বললেন বছর বছর চাকরি হবে, আমি দেখলাম ঘোষণায় দেখাচ্ছেন, গত 10 বছর সরকারে একটার পর একটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সরকারি স্কুল থেকে, সরকারি স্কুলে অনীহা বা সরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের সরিয়ে নিয়ে বেসরকারি স্কুলে যাওয়ার এই প্রবণতাটা তৈরি হয়েছে। অভিযোগ ওঠে যে সেটা আপনাদের আমল থেকে, কারণ সেই সময় প্রাইমারিতে ইংরেজি বন্ধ করে দেওয়া হয়েছিল। না না, সেটা আজকে যখন সরকারি স্কুলে কেন ছাত্রছাত্রী পড়ছে না, কেন সরকারি স্কুল বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল সেগুলো ঝিমোচ্ছে, এই নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন তো আপনাদের দিকে আঙুল ওঠে। না না, সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কোথায়? বেসরকারি স্কুলের রমরমা কেন শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা কখন থেকে শুরু হয়েছে? না না, সেটা গোটা দুনিয়ায় হয়েছে, ভারতবর্ষের সব জায়গায় হয়েছে, পশ্চিমবাংলায় আলাদা করে হয়নি। সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেটাকে উন্নত করার, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা ওখানে নেই। আমি আসবো আপনার কাছে, আমি বিশ্বজিৎ দেবের কাছে আবারও ফিরে যাব। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে যে প্রশ্ন ছিল, তরুণ জ্যোতি তিওয়ারিরা অভিযোগ করছেন, ধ্রুবজ্যোতিও বলছেন যে আপনারা উন্নয়ন বলতে দান খয়রাতি বোঝেন, অনুদান বোঝেন, ভাতা বোঝেন, শিল্পের কথা কোথায়? কর্মসংস্থানের কথা কোথায়? উন্নয়ন বলতে যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই তো বোঝে না। উন্নয়ন মানেটাই তো ওনারা বোঝেন না। সমস্যাটা হচ্ছে যে উন্নয়ন ব্যাপারটা কি সেটা তো ওনারা জানেন না। সারা ভারতবর্ষে গত 7 বছর ধরে উন্নয়ন বলে তো কোনো জিনিস ওনারা করেননি। ওনারা খালি মানুষের সাথে মানুষের ভেদাভেদ করেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষের সাথে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করিয়েছেন। এর বাইরে তো ওনারা কিছু করেননি। এবার রইল উন্নয়ন। উন্নয়ন কাকে বলে পশ্চিমবাংলায় দেখতে বলুন। গত 10 বছর ধরে আমরা যেভাবে উন্নয়ন করেছি, আজকে সারাটা ভারতবর্ষে কোন রাজ্যে কন্যাশ্রী হয়েছে, কোন রাজ্যে স্বাস্থ্যসাথী হয়েছে, কোন রাজ্যে যুবশ্রী হয়েছে,
কোন রাজ্যে রূপশ্রী 5 হয়েছে? লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। কোন রাজ্যে একটা বাচ্চা জন্মালে তার মাথার উপর 50,000 টাকা ঋণ হয়? উন্নয়ন হয়েছে তৃণমূল নেতাদের বাড়িতে। উন্নয়ন আপনি যে কোনো তৃণমূল নেতাকে ধরে করুন। আমার দাদা এখানে কথা বলছেন, উনার প্রপার্টি দিকে দেখো, উনার প্রপার্টি গিয়ে দেখো কত উন্নয়ন হয়েছে। বাংলার মানুষের হয়নি, তৃণমূল নেতা নেত্রীদের হয়েছে। বাংলার কোথাও উন্নতি হয়নি, না হয়েছে রাস্তাঘাটের উন্নতি, না হয়েছে জীবন জীবিকার উন্নতি। উনি বলে দিক না 5টা বড় শিল্প হয়েছে, উনি বলে দিক পশ্চিমবঙ্গে 5টা বড় শিল্প হয়েছে যার ফিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেটেছে। আমি চুপ করে যাব। বিজেপির যে ইশতেহার প্রকাশ হতে চলেছে 21শে মার্চ, তার এক্সক্লুসিভ তথ্য জি 24 ঘন্টার হাতে। এই দুই যুযুধান প্রতিপক্ষের ইশতেহার নিয়ে আমি সুমন রায়চৌধুরীর কাছে আসবো। সুমন বাবু, আপনি কি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী ইশতেহার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ইশতেহার? খুব খারাপ লাগে মৌপিয়া, বা সততার প্রতীক ন্যারেটিভ নিয়েও তুমি 2011 সালে ক্ষমতায় এসছিলেন, যখন দেখি তারই দলের পৌরপিতা পৌরমাতাদের পরিবাররা BMW আর পোর্শে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহরে, বা কখনো কখনো ক্যালকাটা কর্পোরেশনের ক্যাম্পাসে ঢুকে পড়ছে। সেই সততার প্রতীক ব্র্যান্ডিংটা কিভাবে মিসইউজ করা হলো বাংলার রাজনীতিতে, এটা দেখে সত্যিই খুব খারাপ লাগে। তার আপনি সাথে বলুন, নির্বাচনী ইশতেহারের সম্পর্ক কি? অবশ্যই ইশতেহারের সম্পর্ক এই দেখুন, প্রতিটি পদক্ষেপ। আজকে উনি বলছেন ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেবেন, আগে কারণ দেখিয়েছিলেন যে ট্যাব পাওয়া যাচ্ছে না তাই ক্যাশ টাকা দিতে হচ্ছে। আপনি কি মনে করেন প্রতিটি গ্রামের ছাত্র যাদের লিস্টিং হবে ট্যাবের টাকার জন্য এই টাকা পুরো যাবে সেই পরিবারের হাতে? যাবে না। আজকে উনি জঙ্গলমহলে জনসভা করেছেন, আপনি জঙ্গলমহলে নিজেদের প্রতিনিধি পাঠিয়ে দেখুন। জঙ্গলমহলে আমাদের প্রতিনিধি আছেন, আপনি পাঠিয়ে দেখুন যেসব বাড়ির জন্য 1 লক্ষ টাকা, কোনো বাড়ির জন্য 50,000 টাকা, কোনো বাড়ির জন্য 75,000 টাকা করে বরাদ্দ করা হয়েছিল, ক টাকা সেই বাড়ির মালিক বা সেই জমির মালিক দেখতে পেয়েছিল চোখে। দরজা খুলে জানলা খুলে বিক্রি হয়ে যাচ্ছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো যে বলছেন ফাইনালি মানুষের কাছে, মানুষের কাছে কি পৌঁছবে? নাকি ওই মধ্যস্বত্বভোগীরা, আপনাদের দলের কিছু মধ্যস্বত্বভোগী তারাই মনে করেন? তাহলে ইশতেহারের মানে কি? কাটমানি সেন্ট্রিক ইশতেহার। উনি তো উন্নয়নের ইশতেহার বলছেন, এটা কাটমানি, যাতে কাটমানির ব্যবস্থা করার ইশতেহার তৈরি হয়েছে। বিজেপি যা বলছে, কিসের উন্নয়ন? তৃণমূলের যুব নেতাদের উন্নয়নের ইশতেহার তৈরি এটা কি হয়েছে। কাটমানির ব্যবস্থা করা হচ্ছে? বিশ্বজিৎ বিজেপি যা বাবু বলছেন তাই উনি বলছেন। বিজেপি কি বলছে না বলছে তার দায় আমার বিজেপি যা নয়, বলছে আমার অবজারভেশনের দায় আমার, বাংলার মানুষের অবজারভেশনের দায় আমার। ওনারা বিজেপির দালাল, আমার দলের সেটা দায়, আমার সংযুক্ত মোর্চার সেটা দায়। বাংলার মানুষ কি ফিল করছে আপনাদের ইশতেহার দেখে? আপনারা বিজেপির দালাল, আমরা বিজেপির দালাল। বিজেপির সঙ্গে ঘর আপনারা করেছেন, আপনার নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী ছিল বিজেপি সরকারে, আপনার নেত্রী দপ্তরবিহীন কেন্দ্রীয় মন্ত্রী ছিল, এনডিএর সঙ্গে ঘর আপনারা করেছেন। আমরা বিজেপির দালাল। লজ্জা উচিত বিশ্বজিৎ বাবু, এই ধরনের কথা, এই ধরনের ভাষা আপনি অন এয়ার ইউজ করছেন। আমি আসবো একটু শুভময় মন্ত্রীর কাছে আসবো। শুভময় বাবু, মানুষ বিচার করবে, মানুষ তো বিচার করবে। আপনাদের এই কাটমানির ইশতেহার দেখে আপনি কিভাবে বর্ণনা করবেন এই ইশতেহারকে? উন্নয়নমুখী ইশতেহার? হ্যাঁ, দেখুন, আমরা তো আলোচনা করছিলাম ইশতেহার নিয়ে। আসলে ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না যে কেউ তাড়ি খেয়ে যদি গোলমাল পাকায় তাহলে দোষ হয়ে যায় তাল গাছের। ফলে আলোচনাটা ছিল ইশতেহার নিয়ে। আলোচনাটা কিন্তু ইশতেহারের পর তার ইমপ্লিমেন্টেশন নিয়ে নয়। অবশ্যই এই ধরনের ইশতেহার স্বাগত, যেখানে সাধারণ গরিব মানুষের কথা বলা হয়। আমার দৃঢ় বিশ্বাস বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, কিন্তু ইমপ্লিমেন্টেশন পার্টটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। কাজে ইমপ্লিমেন্টেশন নিয়ে যদি সিরিয়াস প্রশ্নের অবকাশ থাকে সেটাও ডেফিনেটলি আজকের আলোচনায় উঠবে সুময় বাবু। উঠবে, কিন্তু ইশতেহার, প্রতিটি রাজনৈতিক দলের প্রতিশ্রুতির ইমপ্লিমেন্টেশন আমাদের দেশে কতটা পৌঁছয় সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। এই নিয়ে রাজীব গান্ধী থেকে তারপরের আরো অনেক বড় বড় নেতা চোখের জল ফেলেছেন। এবং যে সহজভাবে সোশ্যাল অডিটিং এর মাধ্যমে গরিব মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে কিনা জানা যায়, সেই অঙ্কটুকু একেবারেই উচ্চ মাধ্যমিক স্তরের পরিসংখ্যান, এবং সেটা আমাদের রাজনৈতিক নেতারা ইমপ্লিমেন্ট করতে পারেন না। তার একটা মূল কারণ, তারা উচ্চ মাধ্যমিক স্তরের অঙ্ক বা স্ট্যাটিস্টিক্স জানেন, এরকম মানুষের সাহায্য নিতে চান না, অথবা মানুষের কাছে উন্নয়নটা পৌঁছে দিতে চান না। কিন্তু মূল কথা হলো, এই ইশতেহারে যে কথা বলা হয়েছে
অবশ্যই 500 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন সেটা পকেট মানির মতো। এর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের বিপুল উন্নয়ন হয়ে পশ্চিমবঙ্গ জার্মানি হয়ে যাবে এই সম্ভাবনা নেই। কিন্তু ইস্তেহারের বক্তব্যের দিক দিয়ে এই ইস্তেহার অন্য রাজনৈতিক দলের সামনে সেই প্রশ্নটাই তুলে দিল যে সকলকেই গরিব মানুষের কথা যে বলতে হবে। প্রশ্নটা বিরোধী দলগুলো তুলছে যে কর্মসংস্থান, যেটা এই মুহূর্তে তরুণ প্রজন্মের সবচেয়ে কনসার্নের জায়গা, কর্মসংস্থানের প্রসঙ্গ সেটা অ্যাড্রেস হয়েছে নাকি শুধুমাত্র দান খয়রাতি, শুধুমাত্র ভাতা অনুদান? একদম আজকের যে সমাজ ব্যবস্থা সেই জায়গায় বৃহৎ শিল্পের যে বক্তব্য সেটা কিন্তু আমার কাছে সত্যিই পরিষ্কার নয়। অর্থাৎ বড় শিল্প, এবং আজকে কিন্তু মাথায় রাখতে হবে বিশ্বজুড়ে বড় শিল্প নিয়ে ভাবনা চিন্তা বদলাচ্ছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এবং বড় শিল্প নিয়ে আরেকটু বক্তব্য পরিষ্কার হলে ভালো হতো। আমি আসবো এর বিষয়ে, যুব কিছু বলতে চাই, আমি যুবর কাছেও যাব। আমি তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। আমরা যদি দেখি যে দু দলের নির্বাচনে ইশতেহারেই কিন্তু ওবিসিদের উপর আলাদা করে নজর রাখা হচ্ছে। আমি আগেও যেটা বলছিলাম যে বিজেপি তারা সরকারে এলে সরকারি চাকরিতে 33% মহিলাদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি রাখতে চলেছে, যে ইশতেহার 21শে মার্চ প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ বেশ কতগুলো ক্ষেত্র যেগুলো এবার নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল, সব পক্ষই চাইছে সেই ক্ষেত্রগুলোকে অ্যাড্রেস করতে। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া আসছে, বিজেপি দাবি করছে যে আগের ম্যানিফেস্টোগুলো, আগের প্রতিশ্রুতিগুলো যে পালন করতে পারেনি সেই ব্যর্থতারই খতিয়ান তৃণমূল কংগ্রেসের আজকের নির্বাচনী ইশতেহার। এবং একই সঙ্গে বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস বাংলার সংস্কৃতির কথা মুখে বলে, কিন্তু বাংলার সংস্কৃতির প্রসঙ্গ কোথায় ফোকাসে এসেছে এই নির্বাচনী ইশতেহারে। আমি বিশ্বজিৎ দেবের কাছে এই প্রসঙ্গে আসবো। বিশ্বজিৎ দেব, দেখুন, এইসব মিথ্যে কথা আর মানুষ বিশ্বাস করবে না। তৃণমূল কংগ্রেস গত 10 বছরে দেখিয়ে দিয়েছে যে কাজ এবং উন্নয়ন কিভাবে করতে হয়। ইতিমধ্যে টুইট করেছে, আজকে যে ইস্তেহার, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে টুইট করা হয়েছে, সেখানে বলা হয়েছে if you had been doing actual work for the past 10 years you would not need to release a long list of empty promises #Tata Trinamool. I am sorry to say they have not understood the gist of the work which has been done during the past 10 years. তরুণ জাতি তিওয়ারি আমাকে বলতে বাধ্য বোঝারই ক্ষমতা হয়নি আপনাদের। তৃণমূল কংগ্রেসের সরকার কি করেছে 10 বছরে? আপনাদের বোঝারই ক্ষমতা হয়নি বলছেন বিশ্বজিৎ দেব। আপনাদের কাজ বোঝার ক্ষমতা পশ্চিমবঙ্গের কোনো মানুষের হয়নি। আপনাদের কাটমানি বোঝার ক্ষমতা সবার রয়েছে, আপনাদের চুরি বোঝার ক্ষমতা সবথেকে রয়েছে। উন্নয়নের কথা বলছেন, আপনাদের মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডে জলে দূষণ, বাচ্চা মারা গেল, দেখেছেন কি? কি বলছেন দাদা? ভুলভাল 5 লক্ষ কর্মসংস্থান, 5 লক্ষ শূন্য পদ আছে, 5 লক্ষ সরকারি ক্ষেত্রে শূন্য পদ আছে। আইডিয়া আছে কোনো আপনার? আপনার এখানে কর্মসংস্থান মানে খালি শুধু 100 দিনের কাজ, স্কুলের ছাত্ররা, এসএসসি, টেট, মাদ্রাসা, সব শিক্ষকরা রাস্তায় বসে আছে। আপনারা বলছেন দাদা বাড়িতে আয়না আছে, না এটা আয়না গিফট করবো আপনাকে, বলছেন লজ্জা করে না? এগুলো যখন মানুষের সামনে বলছেন লজ্জা হয়? মিনিমাম লজ্জা হয়? আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে উন্নতি হয়েছে, তৃণমূল নেতা নেত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে উন্নতি হয়েছে, পশ্চিমবঙ্গের কি হয়েছে? আমি যদি একটু বিজেপি 21শে মার্চ ভাতা দিচ্ছেন না, কাজ করে থাকলে ভাতা দিচ্ছেন না, ভাতা দিচ্ছেন তার মানে কাজ করেন না, ভাতা দিচ্ছেন মানে কাজ করতে পারেন না। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের প্রতিশ্রুতি থাকছে। যুবজ্যোতির কাছে আসবো। যুবজ্যোতি, বিজেপি প্রতিশ্রুতি দিতে চলেছে এই নির্বাচনী ইশতেহারে যে ক্ষমতায় এলে 33% সংরক্ষণ মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে যে বিজেপি আর সরকারি চাকরি, গোটা দেশে সরকারি চাকরি বন্ধ করে দিয়েছে। ত্রিপুরায় নোটিশ দিয়ে সরকারি চাকরি বন্ধ করে দিয়েছে। যদি হিম্মত থাকে, যেখানে সরকার চালাচ্ছে বিজেপি সেখানে আগে করে দেখাক। এখানে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই। দাদা 12 লক্ষের উপর কেন্দ্রীয় সরকারি সংস্থায় ফাঁকা পোস্ট পড়ে আছে। যেখানে ছাত্রছাত্রীদের বাদ গেল, কেন বিজেপি সরকার চালাচ্ছে অনেকদিন ধরে, সেখানে করে দেখাক। তারপর আমার অন্য দুটো কথা আছে। এই যে কথা আছে, প্লিজ, আমি মাঝখানে ইন্টারফেয়ার করিনি, আমি মাঝখানে ইন্টারফেয়ার করিনি, মাঝখানে ইন্টারফেয়ার করিনি, করবেন না। আমার অন্য দুটো কথা আছে। ওই যে তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ হলো, গত 3 মাস ধরে গোটা ভারতবর্ষের কৃষক আন্দোলনের মূল কথা
ফসলের ন্যূনতম দাম, সেটা গ্যারান্টি করার কথা এখানে কেন ধ্রুব মমতা যদি- ব্যানার্জি এখানে ধ্রুব বুঝতে যদি- পারছেন না? পড়াশোনা করে আসুন, ধ্রুব কেন যদি বলতে পারছেন না? ধ্রুব যদি গ্যারান্টি আছে। বিজেপি দ্বিতীয় নির্বাচনী কথা হচ্ছে ইশতেহারে পড়াশোনা করে কথা আসুন বলছে minimum। পোস্ট বাকি যে বেড়ে যদি আছে, বিজেপি পাশে একটু ক্ষমতায় পড়াশোনা আসে করে তাহলে আসুন। PM সেগুলো কিষাণ MSP তো যোজনার বন্ধ হয়নি। আওতায় বলতে পারছেন না। MSP তো বন্ধ তৃতীয় হয়নি, কথা হচ্ছে বারবার যারা বলছি। সমস্ত চিট ফান্ডে কৃষককে টাকা কৃষককে চেপেছে, 18,000 টাকা তাদের করে শাস্তি হবে দেওয়া সেটা হবে কেন এবং সেটা বলতে পারছেন বকেয়া না? সমেত। সারা ধ্রুবজ্যোতি, ভারতবর্ষের একটু পড়াশোনা করা দরকার। ধ্রুবজ্যোতি আর আমার কথা শুনতে মৃত্যুর পাচ্ছেন? মুখে ঠেলে দিয়েছেন। আর বিশ্বজিৎ সারা দা ভারতবর্ষের এতগুলো কথা কৃষকদের বলছেন, মৃত্যুর মুখে কৃষক ঠেলে সম্মান দিয়েছেন। নিধি পশ্চিমবঙ্গে আসছে না কেন? কৃষক সম্মান নিধি পশ্চিমবঙ্গের কৃষকরা পায় না কেন? পেলে কি অসুবিধা হতো আপনাদের? কৃষকদের সামনে গিয়ে মুখ দেখাতে পারেন? এই গরিব মানুষের টাকা চুরি করে আপনাদের সংসার চলে, গরিব মানুষের টাকা চুরি করে ভাইপো কোটিপতি হয়, সোনা বৌদিকে দেখা যায়। আপনাদের বাড়িতেও কত ঠকে দাদা, মানুষ জানে। এই মুখ দেখিয়ে মানুষের সামনে যাবেন না। শুভময় বাবু, ইতিমধ্যে আমি যেটা দেখালাম যে টুইটে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি তারা অভিযোগ করছে যে যদি সত্যি সত্যি কাজ করত তৃণমূল কংগ্রেস এই 10 বছরে, তাহলে তাদের এই ব্যর্থতার খতিয়ান দিতে হতো না। একই সঙ্গে বিজেপির অভিযোগ যে কালচারের কথা, আমরা জানি যে এবার এই কালচার বিষয়টা, বাঙালির সংস্কৃতি, এই বিষয়টা ভীষণভাবে ভোট বিতর্কের মধ্যে চলে এসেছে। আর এখানে বিজেপির অভিযোগ যে যখন কালচারের কথা এত মুখে বলছে তৃণমূল কংগ্রেস, তাদের ইশতেহারে কালচারের প্রসঙ্গ কোথায়? আমরা সরাসরি, আমি এই প্রসঙ্গে আলোচনায় আসবো, তার আগে সরাসরি চলে যাব বিজেপির হয়ে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেই সাংবাদিক সম্মেলনে। 2012 সালের এপ্রিল মাসে প্রবল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 90% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আজ 2021 সাল বেলা শেষে বিদায়ী সরকারের পক্ষ থেকে শাসক দল যে ম্যানিফেস্টো প্রকাশ করলো তাতে দাবি করেছেন 110% কাজ হয়েছে। তাহলে গত 8 বছরে এই সরকারের কর্মকাণ্ড কি? 8 বছর আগে এই সরকার যে কাজের শতাংশের হিসাব দিয়েছিলেন, আর আজ 8 বছর পরে বিদায় বেলায় যে হিসাব দিচ্ছেন তার মধ্যে কোনটা ঠিক? 90% কাজ যদি 2012 সালে হয়ে গিয়ে থাকে, তাহলে হঠাৎ দুয়ারে সরকারের প্রয়োজন কি হলো? আজকে তৃণমূল কংগ্রেসের এই ইস্তাহার, তার ঘোষণা প্রমাণ করে দিল কেন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজন আছে, কেন কেন্দ্র রাজ্য সংঘাত শেষ করবার প্রয়োজন আছে, কেন প্রতিনিয়ত বৈমাতৃসুলভ আচরণের কথা বলার প্রয়োজন আছে। আমরা এতে দেখছি ঘোষণা যা হয়েছে সবকটাই কেন্দ্রীয় প্রজেক্ট। তাজপুর পোর্ট কেন্দ্র সরকার না চাইলে প্রকল্প বাস্তবায়িত হবে না, যেখান থেকে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে। ফুড সিকিউরিটি মিশন কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। ডেডিকেটেড ফ্রেট করিডোর, ডানকুনি থেকে পণ্যবাহী যে করিডোরের কথা বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা। বার্ধক্য ভাতা কেন্দ্রীয় সরকার। বাংলা আবাস যোজনার 25 লক্ষ বাড়ি, নাম বদল হয়েছে, একটার পর একটা প্রকল্পের নাম বদল হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা বাংলা আবাস যোজনা, নির্বাচনী ইস্তাহারে ঘোষণা। অশোকনগরে ওএনজিসির গ্যাস প্ল্যান্ট, তা নিয়ে এই সরকারের বিভিন্ন উদ্দীপনা, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। সরকার কর্মসংস্থানের লক্ষ্যে নির্দিষ্ট কোনো দিশা দিতে পারেনি। তাদের এই ম্যানিফেস্টোর ঘোষণার মধ্যে দিয়ে কর্মসংস্থান বাড়ানোর কোনো সুনির্দিষ্ট প্রকল্প নেই। যারা শ্রম দিবস তৈরির কথা বলছেন, 100 দিনের কাজে সারা দেশের 1 নম্বর, এটা কিসের ইঙ্গিতবাহী? 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ 1 নম্বর অবস্থানে আছে। এটাই প্রমাণ করে যে এখানে কর্মসংস্থানের অন্য কোনো সুযোগ নেই। সেলফ এমপ্লয়মেন্টের যে কথা বারবার বিভিন্ন সরকার বলে চলেছেন, তার খুব একটা বড় তাগিদ এ রাজ্যে নেই। মানে সেই অবস্থা তৈরি করতে এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলেছি যে এই সরকারের কোনো শিল্পনীতি নেই, কোনো রোড ম্যাপ নেই, কোনো জমি নীতি নেই,
এসইজেড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার কোনো ব্যবস্থা নেই। এই সরকার সম্পূর্ণভাবেই একটা ঘোষণা সর্বস্ব সরকার ছিল এবং আজকে শেষ বেলায় তারা যে ম্যানিফেস্টো প্রকাশ করেছেন মানুষের সামনে, যে কর্মসংস্থানের কথা আজকে তারা তুলে ধরবার চেষ্টা করছেন, যে এমএসএমই লক্ষ লক্ষ এমএসএমই তৈরির কথা বলছেন, এর ভিত্তি কি? এ রাজ্যে শিল্পায়ন কিভাবে হবে? ওয়েস্ট বেঙ্গলকে কিভাবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বানানো যাবে? এ রাজ্যে সরকারের জমি নীতি কি হবে? সে নিয়ে কোনো স্পষ্ট দিশা তাদের আজকের ঘোষণাপত্র পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরতে পারেনি। সরকার আগামী দিনে দেশবাসীকে নিয়ে যেতে চাইছে। আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রশ্ন শুধু নয়, আমাদের আবেদন যে আগামী প্রজন্ম কি করবে? আগামী প্রজন্ম কি ওই 2 টাকা কেজির পোকা ধরা চাল খাবে, না তারা নিজেদের কর্মসংস্থান পেয়ে, স্থায়ী চাকরি পেয়ে একটা মর্যাদা সম্পন্ন জীবন যাপন করবে, মিনিকিট চাল কিনে খাবে? এটা কোন দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছেন? আজকে দিনের পর দিন যারা কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম পরিবর্তন করেছেন, কেন্দ্র রাজ্য সংঘাত করতে গিয়ে, ইগো স্যাটিসফাই করতে গিয়ে, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখতে গিয়ে যারা দিনের পর দিন বহু কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত করেননি, আজকে এই বাজেট, আজকে এই ঘোষণার মধ্যে দিয়েও তারা মানুষের সামনে নতুন কিছু নিয়ে আসতে পারলেন না। আমরা অতীতে আরেকটা ঘোষণা শুনেছিলাম ভোট অ্যান্ড অ্যাকাউন্টের দিনে, কার্যত যে ভাষণ রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শেষ ভাষণ আমরা শুনলাম সৌমিক ভট্টাচার্য, তিনি এই নির্বাচনী ইশতেহার তৃণমূল কংগ্রেসের, আসলে সেটা তৃণমূল কংগ্রেস সরকারের 10 বছরের ব্যর্থতারই খতিয়ান এমনই অভিযোগ করলেন, এবং কি কারণে ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন সেটা আরও একবার নাকি দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী ইশতেহার। শুভময় মৈত্রকে মাঝপথে থামিয়েছিলাম। শুভমবাবু, আপনার কাছে আমার এখানে জিজ্ঞাসা, যে বিজেপি যখন অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে যেখানে বাংলার সংস্কৃতি, কৃষ্টি, তার উপর কোনো নজর দেওয়া হয়নি। আমরা যে নির্বাচনী ইশতেহার যেটা বিজেপির প্রকাশ হতে চলেছে তার কয়েকটা পয়েন্ট দেখি, তাহলে দেখবো মতুয়া থেকে শুরু করে রাজবংশী, কুচ সমাজের যিনি প্রবাদ পুরুষ বীর চিলারয়, তার নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রকে ধরার একটা প্রয়াস রয়েছে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এই বিভিন্ন ক্ষেত্রকে ধরার প্রয়াস প্রতিটি রাজনৈতিক দলের থাকবে এবং তৃণমূল কংগ্রেস ইশতেহার করলে বিজেপি সমালোচনা করবে, বিজেপি করলে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানোর প্রতিশ্রুতি রয়েছে। ঠিক এই ধরনের প্রতিশ্রুতি অবশ্যই থাকবে, যেগুলো আগামী দিনে তার কিছু রূপায়িত হবে, কিছু রূপায়িত হবে না। আমি খুব স্পেসিফিক একটা বক্তব্যে যেতে চাই, সেটা হচ্ছে এই বাংলার সংস্কৃতির ক্ষেত্রে আমার মনে হয় মমতা ব্যানার্জিকে আমাদের অত্যন্ত ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি অন্তত বাংলার সংস্কৃতি নিয়ে আপাতত কোনো প্রতিশ্রুতি দেননি। আমি চাইবো বিজেপিও যেন না দেয়, কারণ এই দুটি দল, অন্যান্য তারা তো কাজ করেনি, নাহলে তো রাজ্য চলতো না, দেশ চলতো না। কিন্তু আমার মনে হয় তাদের রাজনৈতিক চর্চায় বাংলার সংস্কৃতিকে তারা ঠিক যেখানটায় নামিয়ে এনেছেন, এরপর তাদের নির্বাচনী ইশতেহারে সংস্কৃতির কথাটা বাদ গেলেই বোধহয় ভালো হয়। তরুণ সৌময়দা বলছে, আমি তো মনে করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ইশতেহারে থাকবে কাটমানি খেয়ে তুললে তার শেয়ার কত হবে, বা বোম শিল্পর কথা, বা চপ শিল্পর কথা, এগুলো ছিল না। বেকারদের কথাও ছিল না এখানে। দেখলাম খালি ভাতার কথা আসছে। পশ্চিমবঙ্গে গেলে ভাতার ওপর বেঁচে থাকবে? পশ্চিমবঙ্গের কর্মসংস্থান কোথায়? উনি কি বলেছেন একটা এসইজেড কেন হয়নি? উনি কি বলেছেন 6 মাসের মধ্যে শিল্প এনে দেবো, বলার পরেও শিল্প কেন হয়নি? 7 বছরে আপনারা উনি কেন বলেছেন? ও দাদা, বিশ্বজিৎ দা, পশ্চিমবঙ্গে যে কটা কর্মসংস্থান হয়েছে, করতে চাই পশ্চিমবঙ্গে যে কটা কর্মসংস্থান হয়েছে, বিশ্বজিৎ দা হয়েছে 100 দিনের কাছে, আপনাকেই প্রশ্নটা করব, আপনারা সন্ধানে রয়েছেন 100 দিনের কাছে। এক মিনিট প্লিজ, একটু শোনার ধৈর্য ধরুন। এতগুলো সুমনদা, একটা প্রশ্ন আছে। কর্মসংস্থান আজকে দিয়েছেন তরুণ এক মিনিট, তরুণ এক মিনিট, বিশ্বজিৎ দা, প্লিজ শোনার ধৈর্য উত্তর দিন কাইন্ডলি। বিশ্বজিৎ দা, সরকারি সংস্থা এতগুলো বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন হলো ইনভেস্টমেন্টের আশায়, আপনি বলুন বাংলায় কি ইনভেস্টমেন্ট হয়েছে তার হোয়াইট পেপার পশ্চিমবঙ্গ সরকার আজ অবধি প্রকাশ করতে পারেনি। উত্তর নেব বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, এতগুলো বিশ্ব বাণিজ্য সম্মেলনের ইনভেস্টমেন্টের খতিয়ান বাংলার একজন ভোটার হিসেবে আমি চাইছি আপনার কাছে বিজেপি নির্বাচনী ইশতেহারে 33%, সরকারি চাকরিতে 33% সংরক্ষণের প্রতিশ্রুতি থাকছে। আপনার কি মনে হয় না
যে মহিলা মানে আপনার কাছে কোনো ডেটা নেই, সব বাংলার মানুষের উপরে ছেড়ে দিলেন। বিচার করবে, মানে আপনার কাছে কোনো ডেটা নেই। বাংলার মানুষ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবে এবং 10 বছর পুরনো হাওয়াই চটিকে ডাস্টবিনে ফেলবে। একটা মিনিট, বাংলার মানুষ বিচার করবে। একটা কথা আছে, একটা ধ্রুব কিছু বলতে চাই, ধ্রুব। 10 বছর কি করেছি আমরা, একটা মিনিট, কি সেটা করেছে? মানুষ জানে। 10 বছরে কি আপনারা কি করেছে? করেছেন 7 বছরে? এই মিডিয়া সিটি বিল্ডিং এর আশেপাশে ইয়াং ছেলে মেয়েদের দেখুন, আর নিজের অঞ্চলে গিয়ে দেখুন বলুন না। যুবক যুবতীদের কি অবস্থা। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা আমার নিজেরা একটা কথা আছে শুধু, বাংলার গ্রামে গিয়ে দেখুন, ওই জঙ্গল মহলে গিয়ে দেখুন যুবক যুবতী ইয়াং ছেলে মেয়েদের ওই কি যে অবস্থা। শ্রমিক বাবু প্রেস কনফারেন্স করছিলেন জঙ্গল এবং মহলে শিল্প গিয়ে নিয়ে অনেক দেখুন কথা বলছিলেন। যে কি এখন উন্নয়ন মজা হয়েছে। হচ্ছে এই যে রাস্তাঘাট দেখুন, বিজেপি কলেজ স্লোগান দেখুন, দিয়েছে, একবার ইউনিভার্সিটি দেখুন। দেখুন, প্রশ্ন করলেই বিশ্লেষকরা কলেজ দেখুন। বলবে, নানা রকম তির্যক মন্তব্য করবে, সেটা ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু নিজের অঞ্চলে গিয়ে দেখুন যুবক যুবতীদের কি অবস্থা। বাংলার গ্রামে যান। আসবো ধ্রুবজ্যোতি, ধ্রুবজ্যোতির কাছে আমার একই প্রশ্ন। ধ্রুবজ্যোতি, মহিলাদের আপনারা জন্য যান, সরকারি আপনারা ঘুরে চাকরিতে দেখুন, 33% আপনারা সংরক্ষণের কথা ঘুরে বলছে দেখুন। বিজেপি। সেটা আমি আগে বলেছি, ধ্রুবজ্যোতি, আমার একটা অন্য কথা আছে। না ধ্রুবজ্যোতি, আমি এই শ্রমিক বাবু প্রেস প্রশ্নটা আপনার কনফারেন্স, কাছে করেছি, আপনার প্রতিক্রিয়া। এইটা আমি আগেই বলে নিয়েছি যে সরকারি চাকরির সাথে বিজেপির কোনো সম্পর্ক নাই। কেন্দ্র সরকার যা চালায় একের পর এক সংস্থায় লাখ লাখ ফাঁকা পড়ে আছে। আমার একটা অন্য কথা, শ্রমিক বাবু প্রেস কনফারেন্সে শিল্প নিয়ে অনেক কথা বলছিলেন। আমার শুধু একটাই কথা, সরকারি আমি শুধু চাকরি মনে করিয়ে গুটিয়ে দিতে চাই দিয়েছেন ওনারা। যে সরকারি সিঙ্গুরের চাকরি গুটিয়ে কারখানা দিয়েছেন। তাড়ানোর জন্য, সরকারি সিঙ্গুরের চাকরি আর কারখানা নেই। তাড়ানোর জন্য মুবেদি। যিনি খ্যাত হয়েছেন তৃণমূল নেতা, তাকে বিজেপি ক্যান্ডিডেট করেছে। কেন? বিজেপি একটা স্লোগান দিয়েছে, দেখবেন চারিদিকে দেখা যাচ্ছে, এবার 200 পার। প্রথম ভেবেছিলাম বোধহয় জিতবে 200 পার, তাই বলছে। এখন বুঝতে পারছি যে এবার 200-র বেশি ক্যান্ডিডেট দেবে, সেটা বলতে চাইছে। ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, তাই তৃণমূলের শিল্প তাড়ানোর আজকের লোককে দিনটা না, ক্যান্ডিডেট করতে হয়েছে মুবেদি। সিঙ্গুর থেকে। একদম, আজকের দিনটা খুব স্পেশাল। সরকারি চাকরি, ন্যূনতম এই যুবজয়ীরা মজুরি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা জন্য বলছে। সংযুক্ত উত্তর নেব, মোর্চার ধ্রুব বলছি, প্লিজ, বলছি, আমার সময় মানুষ সংক্ষিপ্ত, আমি তরুণের বলছি। উত্তর নেব। তরুণ, আজকের দিনটা খুব স্পেশাল। আজকে তো 17ই মার্চ, আজকের দিনে সাইবাড়ি ঘটনা। আজকে একটা প্রশ্ন থাকলো, সুমন দাকে কেকটা কি ধ্রুবজয়ী দ্বারা খাইয়েছে? সাইবাড়ি দিবস কোথায় উত্তর উদযাপন দাও, হলো? তরুণজ্যোতি, আলিমুদ্দিন সিটে ধ্রুবজ্যোতি বাবু যে প্রশ্ন মানুষকে করেছেন, খুনের উত্তর দাও। উদ্যোগ করা হলো। সাইবাড়ি আর কইমাছ, ওইসব narrative দিয়ে আর বাংলার সুমন দা ভুলে মানুষকে গেছো? misguide করা যাবে না। তোমাদেরই তো কর্মী ছিল, উত্তর ভুলে দাও। গেছো? 2014 তোমাদের কর্মীকে সালে ভুলে গেছো? ক্ষমতায় আসার পর তোমাদের কর্মীদের তোমরা মনে কি নেই? করেছো? তোমরা কি ধরনের বিশ্বাসঘাতক? তোমাদের কর্মীদের ভুলে গেছো তোমরা। ধ্রুবজ্যোতিকে একটা কর্মীদের প্রশ্ন ভুলে করতে গেছো। চাই, 10 সেকেন্ডসে উত্তর নেব। সিনড্রোম। ধ্রুবজ্যোতি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বামপন্থীরা যে নো ভোট ফর বিজেপি এই ক্যাম্পেইন করছে, সেটার জন্য অভিনন্দন। বিজেপিকে ভোট দিতে হবে না, আমাদের ভোট দিন। বামপন্থীরা আমরা করিনি, টাকা আমরা পাচ্ছে। করিনি। বামপন্থী বলে আমাদের বামপন্থীরা বলবেন না। টাকা যারা পাচ্ছে, করছেন তারা অতি করছেন। বামরা টাকা পাচ্ছে তৃণমূলের থেকে। যারা করছেন তারা করছেন, আমরা করিনি। বামপন্থীরা যদি করে থাকেন, আপনি বামপন্থীদের ডিজাউন করছেন। আপনি বামপন্থীদের ডিজাউন করছেন, ধ্রুবজ্যোতি। নতুন concept কেউ এসে গেল। নিজেদের বামপন্থী বলে ভোটে। ঘোষণা করতে পারেন সকাল বিকাল। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই ক্যাম্পেইন বামপন্থীদের করছেন ভোটে। তাদের আরে বামপন্থীরা তৃণমূলে বের হয়ে আছে। ভোট দেব। আমাদের সময় একদম শেষ। নির্বাচনী ইশতেহার তাদের সমস্ত ক্ষেত্রগুলোকে ধরার প্রয়াস চলছে সব পক্ষের তরফ থেকে। কিন্তু সত্যি সত্যি কতটা আন্তরিকতার সঙ্গে এই ক্ষেত্রগুলোকে, তাদের সমস্যাগুলোকে বা তাদের স্বাচ্ছন্দ্য পরিষেবার প্রসঙ্গগুলো অ্যাড্রেস করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং সেক্ষেত্রে কোন দলকে বেশি বিশ্বাসযোগ্য মনে করছেন বাংলার মানুষ, তার উত্তরের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে 2টা মে পর্যন্ত। এই আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।